ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মেহেরপুরে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী নানা কর্মসূচি। নুসরাত হত্যার ঘটনায় ১৩ জন নয়, জড়িত ছিল ১৫ জন, জানালো পিবিআই। ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত শুরু। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। ১.৫ মাসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে ২৪ ঘন্টা পর নৌ শ্রমিকদের ধর্মঘট স্থগিত, নৌযান চলাচল শুরু। এবং বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহায়তার আশ্বাস। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শ্রদ্ধা নিবেদনের পর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি মুজিবনগর দিবস পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে, সেটি হচ্ছে প্রশ্ন। এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ। বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল, যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য। শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি। আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিকে ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৭১-এর এই দিনে মুক্তিবাহিনীর দখলে থাকা মেহেরপুরের মুজিবনগরে যাত্রা শুরু করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধ পরিচালনা থেকে শুরু করে বহির্বিশ্বে বাংলাদেশের স্বীকৃতি আদায় সবই ছিল এ সরকারের কৃতিত্ব। আজহার লিমনের রিপোর্ট। ১৯৭১-এর এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিমান হামলা যশোরের সবুজ প্রান্তর থেকে মেহেরপুর পর্যন্ত পৌঁছেছে। জাতির জনকের নির্দেশে সংগঠিত মুক্তিকামী বাঙালি প্রতিরোধ সংগ্রাম করে যাচ্ছে বিক্ষিপ্তভাবে কিংবা সংগঠিত হয়ে। এমন পরিস্থিতিতেই ইতিহাসে জায়গা করে নেয় এক অখ্যাত আমবাগান। মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এটি তো জনযুদ্ধ, যেখানে সমগ্র জাতি সম্পৃক্ত। তাদেরকে জানানো দরকার যে তাদের রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং তাদের সরকার হয়েছে। এই জন্যই সিদ্ধান্ত হলো শপথ গ্রহণ করবেন, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে হবে স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলে। আমাদেরকে যখন জানানো হয় তখন আমরা প্রায় বাংলাদেশ ছেড়ে দিয়েছি, কিন্তু এই ভূখণ্ডটা তখন আমরা ধরা ছিল।
ওদিন কিন্তু রাতে খুব বৃষ্টি হয়েছিল, সেজন্য সকালটা খুব সুন্দর ছিল। এরা অনেকটা গরিবের ঘরে ছেলে হলেও মেয়ে হলেও তো একটা আনন্দের তো কোনো অপ্রতুলতা থাকে না, সেটাই হয়েছিল। 15টি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ নিয়ে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এই সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নাম। তো সবচেয়ে বড় জিনিস মুক্তিযুদ্ধ পরিচালনা। ছোট সরকার, একটি আধুনিক রাষ্ট্রে আধুনিক সরকারের যা কিছু করতে হয় প্রত্যেকটি এই সরকার করেছে। মুক্তিযুদ্ধের সংগঠকরা বলছেন, এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। সাংবাদিকরা বিরাট বহর নিয়ে এসেছিলেন, তারা সেই ছবিগুলো ফুটেজগুলা সারা পৃথিবীতে দিয়েছিলেন। দেখো এখানে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে, এই তার ছবি। ওই যে সারা বিশ্বে ছড়িয়ে গেল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে এবং তাদের স্বাধীন সরকার আছে, সেই সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে অনেক সরকারের যোগাযোগ হয়েছে। মুজিবনগর সরকারের চেতনা নিরন্তর আপসহীন করবে বাঙালিকে, বলছেন এই দুই সংগঠক। দেশ যে মুক্ত হবে এবং আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই চেতনা তো আমাদের সবসময় কাজ করেছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে বিদেশি চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম খালেদা জিয়া। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকা বেগম জিয়ার বিদেশ যাওয়ার দিনক্ষণ উল্লেখ করে যে প্রতিবেদন করেছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। নববর্ষের দিন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ঈদের দিন দেখা করার একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগটা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখানে নতুন কোনো কিছু আবিষ্কার করার কিছু নেই। কোনো একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। ইটস ভেরি আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। অনুরোধ করবো এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন সিলগালা, পুরো ভবন ভাঙতে আরো সময় লাগবে জানালো রাজউক। নুসরাত রাফি হত্যার ঘটনায় 13 জন নয়, জড়িত ছিল 15 জন। মামলার 2 আসামি নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমের জবানবন্দিতে নতুন 2 জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই প্রধান। তদন্ত শুরু হয়েছে সোনাগাজীর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলারও। এদিকে মানবাধিকার কমিশন বলছে, স্থানীয় পুলিশ তৎপর হলে নুসরাত হত্যার ঘটনা ঘটত না। নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, নুসরাত হত্যার আগে বৈঠক হয়েছে 2 দফা। প্রথমটি নুসরাতকে আগুনে পোড়ানোর বিষয়ে এবং দ্বিতীয়টি সিরাজউদ্দৌলার মুক্তির জন্য। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সূত্রে এসব তথ্য জানা যায়। বৈঠকে অংশ নেয় নুরুদ্দিন, শামীম, জাবেদ, জুবায়ের ও কাদের। বৈঠকে সিদ্ধান্ত হয় হামলাকারীদের জন্য বোরকা আনবে মনি, আর নুসরাতকে ছাদে ডেকে নিয়ে যাবে পপি। পিবিআই জানায়, কেরোসিন ঢেলে নুসরাতের গায়ে আগুন দেয় শামীম, জাবেদ, জুবায়ের, কাদের, মনি এবং পপি। জবানবন্দিটি হলো যারা নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীম দিয়েছে, তারা তাদের দোষ স্বীকার করেছে এবং এই সময় তারা তাদের কে সহযোগী ছিলেন এরকম কিছু তারা বলছেন। এই বক্তব্যটির তার অংশ বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেইগুলির পক্ষে যেসব জিনিসপত্র জোগাড় করা যায় সেটি প্রমাণ করা, যতটুকু পারবো আমরা সেইটুকু চেষ্টা করব। পিবিআই প্রধান জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে চলছে এই মামলার তদন্ত। সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়টি তদন্ত করছে পুলিশ সদর দফতর। কে কি করলো না করলো এইটার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পুলিশ হেডকোয়ার্টার করে দিয়েছে, তারা এটি দেখবে এবং এইটাই দেখবে যে ওখানে লোকাল পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, ঘটনার পর নুসরাত নারী নির্যাতন দমন আইনের 10 ধারায় মামলা করতে চাইলেও পুলিশ 54 ধারায় মামলা নেয়। এই বিষয়টিও তদন্তে আসা উচিত। তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারের আয়ত্তায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারি,
আমাদের সমাজ থেকে আমরা এই জাতীয় দুষ্কর্ম, এই জাতীয় মানবাধিকার লঙ্ঘন, এই জাতীয় হত্যাকাণ্ড, এই জাতীয় নারী নির্যাতন এর হাত থেকে আমরা রক্ষা পাবো না। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ফেনী, খুলনা, বাগেরহাট, নওগাঁ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও মানববন্ধন হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সরকারের আশ্বাসে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করেছে নৌ শ্রমিক ফেডারেশন। গত রাতে বৈঠকে এই সিদ্ধান্ত জানান 11 দফা দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের দাবি 45 দিনের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্তে কর্মচাঞ্চল্য ফিরেছে বরিশাল নদী বন্দরে। যাত্রীদের পদচারণায় মুখর বন্দর এলাকা। বুধবার ভোর থেকে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমাদের দাবি দেওয়া সরকার মালিক পক্ষ মেনে নিছে। নেওয়ার পর থেকে আজকে সকাল ভোর 5টা থেকে আমাদের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে শ্রমিকদের ভাতা পুনঃ নির্ধারণ, কর্মস্থলে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে 8টি সংগঠন। এতে স্থবির হয় নৌপথে পণ্য উঠানামার কাজ। এ অবস্থায় শ্রম অধিদপ্তরে মঙ্গলবার বিকেল থেকে বৈঠকে বসেন মালিক, শ্রমিক ও সরকার পক্ষ। দীর্ঘ আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। ঐক্যমত্য সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান কর্মবিরতি বা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। নৌশিল্পের উন্নয়নে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই পরিকল্পনাকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাস্তবায়ন করব। এর আগেও একই দাবিতে বেশ কয়েকবার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। অবশেষে শুরু হলো হাতের ঝিলের বিস্ফোরা বিজিএমইএ ভবন অপসারণ পর্ব। গতকাল সন্ধ্যা 7টার পর ভবনের প্রতিটি ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে 15 তলা ভবনটি ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দাবি করেছে রাজুক। পুরো ভবন ভাঙতে ডেনামাইট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কারণে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেও জানিয়েছে রাজুক কর্মকর্তারা। পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেন উচ্চ আদালত। সবশেষ গেল বছর মুচলেকা দিয়ে 1 বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল 12 এপ্রিল। এর 4 দিন পর মঙ্গলবার সকালে ভবন ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে বিজিএমইএ ভবনে হাজির হন রাজুক কর্মকর্তারা। ভবনে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাদের সময়ক্ষেপণের কারণে 3 দফায় সময় বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত মালামাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে মালামাল না সরালেও ভবনটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রাজুক। কাজ করার জন্য তো সময় লাগবে কিছুদিন, টেকনিক্যাল বিষয় আছে, এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে, তবে আমরা কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করব। এদিকে বিকেল 5টার পর আরেক দফা সময় বাড়ানো হয় ভবন সিলগালা করার জন্য। পরে সন্ধ্যা 7টার মধ্যে বেশিরভাগ মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এরপরই পুরো ভবনের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত মালামাল আছে তারা রাজুক কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। যদি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে তাদেরকে একটা সুবিধাজনক সময় দেওয়া হতে পারে, তারা সেটা নিয়ে যাবে। কিন্তু ভবনটা আজকে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। রাজুক বলছে ভবন ভাঙতে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতে পারে বলেই এসব সংযোগ এখনো বিচ্ছিন্ন করা হয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে আগামী 21শে এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে সচিবালয়ে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে পবিত্র এই বিষয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আলেমরা। জাতীয় চাঁদ দেখা কমিটির 6 এপ্রিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 21 এপ্রিল পালন করা হবে পবিত্র শবে বরাত। পরে খাগড়াছড়ি জেলায় শাবান মাসের চাঁদ দেখা গেছে এমন একটি তথ্য জানার পর তা যাচাই করে দেখতে 11 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। 13 এপ্রিল গঠিত ওই কমিটিকে 17 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়।
পেশ করেছেন। একদিন আগেই মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হাতে আসে এই কমিটির সিদ্ধান্ত। কমিটি জানায় 2 দফা আহ্বান জানানো হলেও ভিন্নমত জানানো ব্যক্তিরা কমিটির বৈঠকে সাক্ষ্য দিতে আসেননি। এমনকি তাদের নিয়ে আসতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমামকে পাঠানো হলেও সাড়া দেননি তারা। উল্টো জানিয়েছেন অপ্রাসঙ্গিক কিছু শর্ত। এই অবস্থায় সব দিক বিবেচনা করে আগের সিদ্ধান্তে অটল থাকে কমিটি। যেহেতু সাক্ষীগণ সাব কমিটির বারবার অনুরোধের পরও সাক্ষ্য প্রদানের জন্য সবাই উপস্থিত হননি এবং সাক্ষ্য প্রদানের জন্য এমন কিছু শর্ত জুড়ে দিয়েছেন যেভাবে সাক্ষ্য গ্রহণে শরীয়তে কোনো ভিত্তি নেই, সেই মোতাবেক আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে এই বিষয়ে বাড়তি কোনো বিতর্ক সৃষ্টি না করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আলেমরা। এই বিষয়ে যাতে আমরা ব্যক্তিগত বা কোনো রকম মতদ্বৈত বা আমরা মতান্তরে জড়িয়ে না যাই, সে বিষয়ে সবাই আমরা সচেতন থাকব। গত 6 এপ্রিল চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বহাল রাখার পাশাপাশি জানানো হয় গত 8 এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল গত 29শে জানুয়ারি। তো আজ হলো সেই উচ্ছেদ অভিযানের 29তম দিন। বিআইডব্লিউটিএ আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানীর আশুলিয়া এলাকার তুরাগ নদের পাশে। তো একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি ঠিক তুরাগ নদের পাড়ে এই মুহূর্তে বিআইডব্লিউটির যে এক্সকাভেটর রয়েছে সেই এক্সকাভেটর মেশিন দিয়ে তুরাগ পার দখল করে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। ইতিমধ্যেই একটি অবৈধ স্থাপনার যে অবৈধ দেয়াল রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এক্সকাভেটরটি আপনি দেখছেন যে উচ্ছেদ করবার জন্য সামনের যে স্থাপনাটি আছে, আমরা যতদূর বুঝতে পারছি ওই দোতলা যে ভবনটি আছে সেটি নিশ্চয়ই উচ্ছেদ করা হবে এবং সেটি উচ্ছেদ করবার জন্য কিন্তু এক্সকাভেটর মেশিনটি সেই ভবনটির দিকেই যাচ্ছে এবং ইতিমধ্যেই এক্সকাভেটর রাখার যে নৌযানটি সেই নৌযান থেকে মেশিনটি নিচে নেমেছে। তো আপনাকে আমরা গতকালও দেখিয়েছিলাম এই এলাকাতে কিন্তু প্রচুর সংখ্যক স্থাপনার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যেগুলোই তুরাগ নদ দখল করে করা হয়েছে। আপনি দেখছেন, আমি যেটা আপনাকে মাত্রই বলছিলাম, সেই ভবনটি কিন্তু উচ্ছেদ করা শুরু হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে। ভবনের যে দেয়াল কিংবা ভিতরে যে স্থাপনা সেগুলো আপনি দেখছেন যে যদিও এখান থেকে আসলে গাছের কারণে বা বাইরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালের কারণে ভিতরের যে অংশটি ভাঙা হচ্ছে সেটি হয়তো আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে এই যতটুকু পুরো যে লম্বা ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি পুরোপুরি নদীর জায়গায় করা হয়েছে এবং সেটি কিন্তু খালি চোখেও বোঝা যায় যে নদীর যে বাঁক সেটি এখানে এসে কিন্তু ঘুরে গিয়েছে এই স্থাপনাটার কারণে। এবং আমি আপনাকে যেটি গতকাল থেকে বলছিলাম যে এই এলাকায় প্রচুর সংখ্যক শিল্প কলকারখানা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো সবই তুরাগের পাড় ঘিরে করা হয়েছে এবং আমরা দেখেছি গতকাল থেকেই যে অনেক নাম করা যে সব ব্যবসা প্রতিষ্ঠান, দেশের নাভানা, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় যে আবাসন, যারা বড় বড় ভবন তৈরি করেন, অ্যাপার্টমেন্ট বিক্রি করেন, ডোমিনো, এরপরে আমরা দেখেছি এর আগে ক্রাউন সিমেন্ট, এই সব স্থাপনাগুলো কিন্তু এমনই তুরাগের পাড় দখল করে গড়া হয়েছে এবং তারা বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তো সেসব স্থাপনা কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা শুরু হয়েছে এবং আজও নিশ্চয়ই সামনে যেসব স্থাপনা পড়বে তার সবই উচ্ছেদ করার পরিকল্পনা রয়েছে বলে আমাদেরকে বিআইডব্লিউটি জানিয়েছে। তো এই উচ্ছেদ অভিযান চলবে রমজানের আগ পর্যন্ত এবং এই সপ্তাহের অভিযান শেষ হবে আগামীকাল, যেটি আবার আগামী সপ্তাহে মঙ্গলবার শুরু হবে। তো সেদিন মোটামুটি আমার কাছে যে বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। সেদিন আশুলিয়ায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। যাচ্ছি পরের খবরে। কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের কষ্টে বোনা ফসল এখন গোখাদ্যে পরিণত হয়েছে, এটি দিশেহারা তারা। কৃষকদের ক্ষতিপূরণে সরকারি সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বড় মৌসুমে হাওরের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত। কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতেই নষ্ট হয়ে গেছে ধান গাছ।
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ, পাথারিয়া, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে। কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটা রোগ। ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা। শিলা বৃষ্টিতে সব কিছু উদ্ধার করে রেখেছি, পাচ্ছি সব কিছু করছি। আমার অন্তত 25-26 হাজার টাকা খরচ। আমরা কোনো ভরসাই নাই, আমরা কোনো বাচ্চা কাচ্চারা মালবার কোনো আশাই নাই। কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো কিছু নেই। এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একদিকে যেমন তারা দরিদ্র, পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন। কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাগে 400 হেক্টর, পাথারিয়ায় 150 হেক্টর, দরগাপাশায় 100 এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের 100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4500 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য হতদরিদ্রদের বিজিডি, বিজিএফ বয়স্ক ভাতার কার্ড দিয়ে থাকে। তবে এসব কার্ড পেতে রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। অভিযোগ রয়েছে, সেই ঘুষ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন দরিদ্র মানুষ। বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বয়সের ভারে ক্লান্ত শরীরে নুয়ে পড়েছেন বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের রকেনা বেগম। কোনো আপন আত্মীয় ছাড়া বেঁচে থাকা এই প্রবীণ হতাশ বয়স্ক ভাতায়। বয়স্ক ভাতা করার লাগে আমি ঘুরেছি, খুব হয়নি, দেয়নি। চেয়ারম্যান বলেছে যে চৌকিদারে বলবো, চৌকিদারে বলেনি, চৌকিদারে শুধাইতে চৌকিদার বলে আমার কিছু বলেনি। শুধু রকেনা বেগম নন, এখানকার প্রতিবন্ধী, গর্ভবতী নারী বা যে কোনো প্রান্তিক মানুষ সবাইকে গুনতে হচ্ছে টাকা, তবেই মিলেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা। আবার টাকা দিয়ে পাননি এমন অভিযোগও অনেক। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। টাকা আমার দিতে পারেনি, টাকা তো লিখছে, তো টাকা দিতে পারেনি, তাহলে তো আমার কার্ড নাই। মেম্বার চেয়ারম্যান লিখে চৌকিদারের হাত দিই, চৌকিদার হাতে আমার টাকা গেছে। আমার ছেলেও প্রতিবন্ধী, ধরেন আমার স্বামীও প্রতিবন্ধী। 6000 টাকা আছে দুই বাপুতের থেকে, টাকা দিতে পারিনি দেখে তারপরে হলো অন্য মানুষকে দিয়ে তারপরে এই কার্ড করাইছি। ভাত মেম্বারের কাছে দিছে 3700 টাকা, 3700 টাকা দিছে, তারপরে আমার টিউবওয়েল বসা দিয়ে গেছে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার জানা নাই, আমি আর ধরন নাই, এরকম যদি কেউ বলে যে আমাকে যে টাকা দিয়েছে সহজে কার্ড করেছে দিই, তাহলে আমার চেয়ারম্যানই ছাড়ি দেবো। অনেক লোক আছে ডাইকে না বলেন যে আমি মেম্বারশিপে আপনার টাকা দিয়েছি, এগুলো আছে বলুন, আমি আমাকে কেউ টাকা দেয়নি। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যদি এ ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে তাদের বিরুদ্ধে ওই তদন্ত করে তদন্ত সাপেক্ষে আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয় উনি এটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাঘার পাকুড়িয়া ইউনিয়নে 28,000 গ্রামবাসীর মধ্যে ভিজিডি, ভিজিএফ বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি সুবিধা ভোগ করছেন 1625 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সমতল থেকে প্রায় 7000 ফুট উঁচুতে শৈলশহর দার্জিলিং। একদিকে উঁচু নিচু পাহাড় ঘেরা প্রকৃতি, অন্যদিকে চা বাগান, সবুজ অরণ্য। সমতল পাহাড় মিলিয়ে ভারতের লোকসভার মধ্যে গুরুত্বপূর্ণ আসন দার্জিলিং। এখানে এবার লড়াইটা প্রধান 3 দলের, বামফ্রন্ট, তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে সমতল পাহাড়ি অঞ্চল ঘুরে সেই খবর জানাচ্ছেন কলকাতার ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। গত 12 এপ্রিল সকাল শিলিগুড়ি শহর থেকে পথে পথে সমতল থেকে এগিয়ে পাহাড়ের দিকে। প্রথমে সবুজে ঘেরা অরণ্য, চা বাগান হয়ে আস্তে আস্তে আঁকাবাঁকা পথে উঁচুতে এগিয়ে চলা। কার্শিয়ানে তৃণমূলের রাজনৈতিক সভা থাকায় চা বাগান খ্যাত মিরিক হয়ে ঘুরে সময় সংবাদ পৌঁছায় দার্জিলিংয়ে। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে অমর সিং রায়কে, বিজেপির রাজু বাস্তব আর বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক।
অমর সিং, রাজু বাস্ত দুজনই পাহাড়ের ভূমিপুত্র বলে দাবি করলেও পাহাড়ের মানুষের বহু বছরের দাবি গোর্খাল্যান্ডের পক্ষে বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক। इधर में वातावरण ऐसा है, पार्टी पॉलिटिक्स लेके सब लोग इधर उधर जा रहे हैं, लेकिन जो गरीबी हटाओ, जो गरीबी बचाओ, अभी तक नहीं हो रहा है। 18 এপ্রিল দার্জিলিং আসনে ভোট গ্রহণ। ভোটের কারণে ভাটা পড়েছে পর্যটন শিল্পে, তবু চেনা শহরের মানুষ থেমে নেই পাহাড়ের বাস্তবতায়। ইলেকশনের ইয়েতে তো অনেকের কি হচ্ছে, অনেকে যারা চাকরিজীবী তাদের ট্রেনিংয়ে বা ইয়েতে ব্যস্ততা থাকতে হচ্ছে, তার জন্য তুলনামূলকভাবে পর্যটকটা অনেকটাই কম। 2093 কিলোমিটার বা 808 বর্গ মাইল আয়তনের দার্জিলিং আসনে মোট ভোটারের সংখ্যা 14,37,126 জন। দার্জিলিংয়ে ভোটের ইস্যু হতে চলেছে তিনটি, একটি পৃথক গোর্খাল্যান্ডের, একটি চা শ্রমিক এবং অন্যটি ভূমিপুত্র। এবার দেখার বিষয় আগামী 18 তারিখ এখানকার ভোটাররা জনপ্রতিনিধিদের কোন নিরিখে ভোট দেন। দার্জিলিং থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মেহেরপুরে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী নানা কর্মসূচি। নুসরাত হত্যার ঘটনায় 13 নয়, জড়িত ছিল 15 জন, জানালো পিবিআই। ডিজিটাল নিরাপত্তা আইনের সাবেক ওসি মজেমের বিরুদ্ধে তদন্ত শুরু। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। 1.5 মাসের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে 24 ঘন্টা পর নৌ শ্রমিকদের ধর্মঘট স্থগিত, নৌযান চলাচল শুরু। এবং বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।